হ্যালো স্টুডেন্টস, তোদের সকলকে ওয়েলকাম সায়েন্স গুরুর অনলাইন টিচিং প্ল্যাটফর্মে। আমি তোদের আকাশ স্যার। আজকে ক্লাস 11 সেমিস্টার 2 এর আমি তোদের ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে গাণিতিক আরোহ তত্ত্ব। এই গাণিতিক আরোহ চ্যাপ্টারটা শুরু করার আগে তোদেরকে আমি কিছু কথা বলে নিতে চাই, যেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আমাদের এক্সামে আসবে কিন্তু 3 নম্বর। কিন্তু এই 3 নম্বর আসলেও চ্যাপ্টারটায় কিন্তু আমাদের কোনো অংশে ইগনোর করার জায়গা নেই। এটাও কিন্তু বাকি চ্যাপ্টারগুলোর মতন ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আমরা এই ভিডিওতে ফার্স্টে আমরা এর কনসেপ্টটা সম্পর্কে বুঝবো, এর কিছু স্টেপ আছে সেই স্টেপগুলো সম্পর্কে জানবো, তারপরে আমরা ধীরে ধীরে অঙ্কের মধ্যে ঢুকবো, সহজ থেকে কঠিনের দিকে আমরা যাব। হয়তো সবটা এই ভিডিওতে হবে না, আমরা ধীরে 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 যাব। আর আমি আমার পরিচয় আজকে তোদেরকে আলাদাভাবে আর কিছু দিচ্ছি না, শুধু নামটুকুই তোদেরকে বললাম। আগে তোরা আমার ক্লাস কর, আশা করছি আমার ক্লাস তোদের ভালো লাগবে। ক্লাস যদি ভালো লাগে তাহলে তো তোরা রেগুলার বেসিসে হোক, কিছু ইন্টারভেলে হোক ক্লাস করতে আমার কাছে আসবি। তখন ধীরে 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 ভিডিও বাই ভিডিও তোদের সাথে তো আমার ইন্টারাকশন হয়েই যাবে। চল আজকে আমরা ক্লাসটা শুরু করি। এই যে গাণিতিক আরোহ তত্ত্ব ব্যাপারটা, দেখ কিছু গাণিতিক সূত্র, অসমতা, উপপাদ্য এই জিনিসগুলো যখন আমরা প্রমাণ করতে যাই না, এর জন্য বেসিক্যালি আমাদের দুটো পদ্ধতির ব্যবহার হয়। একটা হচ্ছে অবরাহ পদ্ধতি, একটা হচ্ছে আরোহ পদ্ধতি। ওকে, অবরাহ পদ্ধতিটাকে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে সেটাকে বলছে আমাদের ডিডাকশন, আর আরোহ পদ্ধতিটাকে বলা হচ্ছে ইন্ডাকশন। এই অবরাহ পদ্ধতির ক্ষেত্রে দেখ আমরা এখানে লিখেছি সাধারণ গাণিতিক সিদ্ধান্ত থেকে বিশেষ গাণিতিক সিদ্ধান্ত, আর আরোহর ক্ষেত্রে লিখেছি বিশেষ গাণিতিক সিদ্ধান্ত থেকে সাধারণ গাণিতিক সিদ্ধান্ত। এবার আমাদের মনে একটা প্রশ্ন আসছে, স্যার গাণিতিক সিদ্ধান্ত কি জিনিস, আর সেটাও যদি বুঝে যায় সাধারণ কি জিনিস আর বিশেষ কি জিনিস। গাণিতিক সিদ্ধান্ত হচ্ছে, ধর আমরা যদি বলি নর্মাল কোনো সিদ্ধান্ত, আমরা যে কোনো একটা কথা বলছি, ধর আমি বলছি আমি একজন শিক্ষক, এটা একটা আমি একটা স্টেটমেন্ট তোদেরকে দিয়ে দিচ্ছি, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা বিবৃতি, কিন্তু এটা কিন্তু কোনো গাণিতিক বিবৃতি বা গাণিতিক সিদ্ধান্ত নয়। এবার আমি যদি বলি যে ধর 24কে 3 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে, এটা কিন্তু একটা গাণিতিক বিবৃতি। ওকে, এবার এই গাণিতিক বিবৃতির ক্ষেত্রে স্যার সাধারণ আর বিশেষ এই দুটো কথা মানে কি, আগে আমি তোদের নর্মাল উদাহরণ দিয়ে বোঝাই। ধর আমরা ইতিহাসে কোনো একটা রাজার রাজত্বকাল সম্পর্কে পড়ছি। আমরা শুনলাম একটা কোনো রাজা আছে, তার রাজত্বকালটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, সে একজন খুব ভালো রাজা ছিল। এবার সেই ক্ষেত্রে থেকে সে খুব ভালো রাজা ছিল, তাহলে আমি ধীরে 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 কনক্লুড করতে পারি কি, তার রাজত্বকালে সকল প্রজারা খুব সুখী থাকতো, খাজনার পরিমাণ হয়তো কম ছিল, হয়তো মেয়েদের জন্য খুব সিকিওর সুন্দর একটা ব্যবস্থা ছিল, মেয়েদেরকে সম্মান করা হতো, প্রত্যেকের জন্য যে পারিশ্রমিকটা পাওয়া দরকার সেই পারিশ্রমিকটাই তারা পেতো আর কি। এই জিনিসগুলো তাহলে আমরা সিদ্ধান্ত করতে পারছি, মানে কি রাজা খুব ভালো ছিল, সেখান থেকে আমরা কিছু 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 ছোট ছোট জিনিসকে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি কি বিশেষ থেকে সাধারণে যাওয়া। রাজা ভালো ছিল আমি জানতাম, তার জন্য আমি সেখান থেকে সাধারণ সিদ্ধান্তের দিকে আমি অগ্রসর হলাম, বুঝতে পেরেছিস? এবার যদি উল্টো জিনিসটা হয়, আমি ধর রাজাটার রাজত্বকাল ভালো ছিল না খারাপ ছিল সেই উপসংহারটুকু আমি জানি না, আমাকে শুধু গল্প শোনানো হচ্ছে। এই রাজার রাজত্বকালে শিক্ষা ব্যবস্থা খুব উন্নত ছিল, রাজার রাজত্বকালে মেয়েরা খুব সিকিওর ছিল, মেয়েদের জন্য সব ব্যবস্থা খুব ভালো ছিল, এই রাজার রাজত্বকালে সকলে খুব ভালো পারিশ্রমিক পেত। এই জিনিসগুলো যখন বললাম তাহলে আমার কি মনে হবে, তখন আমি একটা কনক্লুড করতে পারি যে না, এই রাজার রাজত্বকালতে সব কিছুই ভালো ছিল, তাহলে রাজাটা তো বলা যায় ভালো, অর্থাৎ রাজার রাজত্বকালটাও ভালো। এই জিনিসটাকে বলছি আমরা কিছু ছোট ছোট সাধারণ জিনিস পেলাম, সেখান থেকে আমরা একটা বিশেষ সিদ্ধান্তে পৌঁছালাম। ক্লিয়ার হয়েছে আশা করি তোদের? তাহলে এটাই হচ্ছে আমাদের অবরাহ পদ্ধতি, সাধারণ থেকে বিশেষ। এবার যদি আমি গণিতের ভাষায় যদি বলি, একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়? 360, এটা আমার বলে দেওয়া আছে, এটা একটা বিশেষ সিদ্ধান্ত, ঠিক আছে। এবার এটা থেকে আমি একটা সামন্তরিক আঁকলাম, বিশেষ এক ধরনের চতুর্ভুজ, ঠিক আছে। এবার বা আমি এখান থেকে ধর আয়তক্ষেত্র আঁকলাম, বা এখান থেকে আমি বর্গক্ষেত্র আঁকলাম, তাহলে কি দেখছি সামন্তরিকের ক্ষেত্রেও তার কি হবে, সামন্তরিক তো চতুর্ভুজের মধ্যে পড়ছে, তাহলে ওরও 360 হবে, বর্গক্ষেত্র চতুর্ভুজের মধ্যে পড়ছে, তাহলে ওরও 360 হবে, আয়তক্ষেত্র চতুর্ভুজের মধ্যে পড়ছে, তাহলে ওরও 360 হবে। তাহলে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360, এই সিদ্ধান্ত থেকে আমি কি বলতে পারছি, যত প্রকার চতুর্ভুজ আছে তাহলে ছোট 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 যেই চতুর্ভুজই পাই না কেন আমি, তাদের কোনো সমষ্টিও 360 হবে।
বুঝতে পারলি? এবার ধর বিশেষের সাধারণ থেকে বিশেষের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ বলি, তাহলে ধর আমাকে ধর যে কোনো একটা চতুর্ভুজ দিয়ে দিয়েছে, একটা কাইট দিয়ে দিয়েছে, বললো এটার সমষ্টি হচ্ছে 360, ঠিক আছে? একটা ধর ট্রাপিজিয়াম দিয়ে দিয়েছে 360, আমি এটাকে অবজার্ভ করলাম 360, এটাকে অবজার্ভ করলাম 360, এটাকে অবজার্ভ করলাম 360। এবার আমি খেয়াল করছি, আরে বাবা এ তো সব চতুর্ভুজের সমষ্টি 360, তাহলে আমরা কনক্লুড করতেই পারি যে চতুর্ভুজের 4টে কোণ যদি থাকে তাহলে তাদের সমষ্টি 360 হবে। তার মানে কি ছোট ছোট বিভিন্ন ধরনের চতুর্ভুজ আমরা পেলাম, তাদের 360 ডিগ্রি আমাদের সমষ্টি আমরা দেখলাম, সেখান থেকে আমরা কনক্লুড করে দিতে পারলাম কি যে হ্যাঁ না, চতুর্ভুজ যদি হয় তাহলেই তাদের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে অবরোহর পদ্ধতির মাধ্যমে যাচ্ছে। আশা করছি তোদেরকে আমি বোঝাতে পেরেছি। এবার আমাদের সিলেবাসে মেনলি যেটা আছে সেটা হচ্ছে গাণিতিক আরোহ নীতি বা গাণিতিক আরোহ পদ্ধতি বা গাণিতিক আরোহ তত্ত্ব। ওকে, এবার এই যে পদ্ধতিটার না, এর কিছু স্টেপ আছে। এর স্টেপটা যদি আমরা একবার ভালো করে বুঝে নিতে পারি তাহলে এর থেকে সহজ অঙ্ক বা এর থেকে মাথা কম খাটিয়ে অঙ্ক আমরা পাবো না আর। ওকে, চল তাহলে আমরা আগে স্টেপগুলো একটু বুঝে নিই। এন সমন্বিত প্রামাণ্য গাণিতিক তত্ত্ব একটি গাণিতিক বিবৃতি পিএন আকারে লেখা হয়। মানে তোকে ধর একটা সাপোজ একটা কোশ্চেন দেওয়া থাকলো, ঠিক আছে, দিয়ে বললে এটাকে প্রমাণ করো, তাহলে এটাকে প্রথমে আমাকে পিএন ধরে নিতে হবে। যে বিবৃতিটাই তোর দেওয়া থাকবে না সেটাকে আমরা পিএন হিসেবে ধরে নেব। ওকে, তারপরে কি বলছে, দেখানো হয় যে n = 1 এ পিএন সত্য। এইটাকে তোর দেখবি একটা বিবৃতি বলতে আমরা যদি বুঝি, দেখ এখানে একটা বিবৃতি আছে কি 1 2 3 4 ডট 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 প্লাস n = n ব্র্যাকেটে n + 1/2। তাহলে এই বিবৃতিটাকে আমরা কি লিখব? প্রথম স্টেপ কি বললাম, পিএন দিয়ে লিখতে হবে। তাহলে 1 + 2 + 3 + 4 ডট 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 প্লাস n = n + 1 আগে n/2। এটা তাহলে আমি বিবৃতিটাকে লিখে ফেললাম। দেখ কোশ্চেনে যা ছিল আমি তাই লিখলাম। স্টেপ 1টা কিন্তু এটাই। স্টেপ 1 কিন্তু কিছুই না, স্টেপ 1 জাস্ট যেটা আমার বিবৃতি ছিল সেটাকে জাস্ট পিএন আকারে আমি লিখলাম। ওকে, স্টেপ 2 তে দেখ আমার কি আছে। স্টেপ 2 তে আমার আছে হচ্ছে দেখানো হয় n = 1 এ পিএন সত্য। n = 1 এ মানে কি, n এর জায়গায় আমি 1 পুট করব, এটা আমরা তো সবাই জানি। তাহলে n এর জায়গায় আমি 1 পুট করব। তাহলে কোনো বিবৃতি সত্য কখন হবে? কোনো বিবৃতি সত্য ঠিক তখনই হবে যখন তার এই যে বাম দিকটা এবং ডান দিকটা যে মানটা আমি বসাবো তার জন্য একই হয়ে যাবে। তাহলে আমরা দেখি, যদি আমরা ডান দিকটাকে দেখি তাহলে ডান দিকে এখানে কি আছে, 1 2 3 4 5 থেকে একদম n অবধি আছে। তাহলে এখানে যদি আমি 1 বসাই তাহলে কি হবে স্যার? তাহলে কি এরকম হবে 1 2 3 4 এরকম ডট 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 প্লাস এখানে কি 1 হবে? কখনোই নয়, এটা কিন্তু একদমই নয়। কি হবে জিনিসটা? এটা মানে কি 1 2 3 4 5 6 7 8 9 অবধি সিকোয়েন্স একটা চলছে। মানে যদি n এর মান যদি 4 হতো তাহলে আমি 1 2 3 4 লিখতাম। n এর মান যদি 7 হতো তাহলে 1 2 3 4 5 6 7 লিখতাম। এবার n এর মান তো 1, তাহলে 1 নম্বর সংখ্যাটাতে আমি থেমে যাব। তাহলে অর্থাৎ এখানে আমি কি লিখবো? এখানে আমি n এর LHS এ আমি কি লিখবো? LHS এ হচ্ছে আমার 1। তাহলে লিখবো P1, কথাটা লিখি আমরা, P1 বিবৃতিতে LHS = 1 আর RHS = কি হবে? মান বসিয়ে দে। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? এটা দেখ, এটাও 1 দাঁড়াচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? LHS = RHS। তাহলে LHS = RHS, তাহলে বলা যায় কি P1 বিবৃতিটি সত্য। ওকে, এটাই হচ্ছে আমাদের স্টেপ 2। তাহলে এটাই গেল আমাদের স্টেপ 2। এবার হচ্ছে স্টেপ 3। দেখ কি বলছে, মনে করা হয় m এর বিশেষ মান m এ পিএন বিবৃতিটি সত্য হবে। মানে কথাটা মানে কি, এটা কথা কিছুই না, n এর জায়গায় m কে আমাকে ধরে ফেলতে হবে, ব্যাস, আর কিছুই কাজ নাই। তাহলে আমরা কি লিখব? আমরা এখানে লিখব স্টেপ 3, কিছুই না, n = m ধরে pm কি ছিল? পিএন বিবৃতি ছিল। তাহলে n এর জায়গায় m বসালে পিএম হয়ে যাবে। তাহলে বিবৃতিটা কি হয়ে যাবে? 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 প্লাস n এর জায়গায় m = এখানেও কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে m + 1/2। ঠিক আছে,
তাহলে এই যে বিবৃতি লিখলাম এটাকেও কিন্তু আমরা সত্য বলে ধরে নেব, ধরি পিএম বিবৃতি সত্য। ঠিক আছে, তাহলে পিএম বিবৃতিটি সত্য গেল। তাহলে স্টেপ নাম্বার 3 আমার গেল। এবার চলে আসো স্টেপ নাম্বার 4। দেখো এন এর জায়গায় কি ধরতে বলেছে এখানে, এন এর জায়গায় বলেছে এখানে ধরতে m+1, এন এর জায়গায় এখানে ধরতে বলেছে m+1। তাহলে এই m+1টাকে আমরা কিভাবে ধরবো, দেখো এন এর জায়গায় আমরা m ধরেছিলাম, এবার স্টেপ 4 এ চলে আসলে এন এর জায়গায় আমরা কি ধরবো, m+1 ধরবো। ঠিক আছে, এবার এই m+1 ধরেই কিন্তু আমাকে বাম পক্ষ আর ডান পক্ষটাকে আমাকে সমান দেখাতে হবে। তাহলে আমরা শুরু করবো কোথা থেকে, বাম পক্ষ থেকে শুরু করব। এটা ধরে তাহলে আমরা LHS থেকে শুরু করব। LHSটা তাহলে আমাদের কি হয়ে যাবে, 1 + 2 + 3 + 4 +... m+1 হয়ে যাবে। m এর জায়গায় দেখ এখানে m ছিল, এখানে গিয়ে আমার কি হয়ে গেল, m+1 হয়ে গেল। এবার আমাকে দেখ ডান দিকে কি প্রমাণ করতে হবে, এটা সবসময় তোরা রাফে ক্যালকুলেট করে দেখে নিবি। তাহলে n এর জায়গায় আমরা m+1 ধরেছি, তাহলে ডান দিকে আমাদের কি আসার দরকার, এখানে দেখ n ছিল, এখানে তাহলে কি আসবে, m আসবে, এখানে n ছিল তাহলে এখানে m+1 আসবে, এখানে 1 ছিল তাহলে এখানে 1 থাকবে, এখানে /2 আসবে। তাহলে এই জিনিসটা আমার আসা উচিত, এই জিনিসটাই আমার ডান পক্ষ। বুঝতে পেরেছিস? তাহলে দেখ বাম পক্ষ থেকে আমি ডান পক্ষতে কি করে নিয়ে আসবো, তাহলে এখানে 1 + 2 + 3 + 4 m+1 অবধি চলছে। এবার দেখ এটা কি বললাম, এটা তো একটা সিকোয়েন্স বললাম তোদেরকে, 1 2 3 4 5 করে 10 অবধি চলতে থাকলো। 10 এর আগে কি হবে, 10 এর ঠিক আগের সংখ্যাটা 9 বসবে, 9 এর আগে কি হবে 8 বসবে, 100 এর আগে কি হবে 99 বসবে। ঠিক তেমনি m+1 এর সিকোয়েন্সের আগে কি বসবে, তার থেকে 1 কম, m+1 এর থেকে 1 কম কি হয়, m হয়। তাহলে m+1 এর ঠিক আগে কি বসবে, আমার m বসবে, তাহলে m+1। ওকে, তাহলে এখানে দেখ 1 থেকে m অবধি এই যে নাম্বারটা, এটা আমি অলরেডি এখানে পেয়ে গেছি না, কত পেয়ে গেছি, এটার জন্য আমি পেয়ে গেছি হচ্ছে তোদের m × m+1/2। এই ভ্যালুটাই আমি এখানে পুট করে দিই, হলো প্লাস m+1টা এক্সট্রা ছিল, m+1কে এক্সট্রা রাখলাম। ঠিক আছে, এবার আমরা যদি এটা যোগ করি তাহলে কি হবে রে, বাই এখানে 2 বসালাম, /2 বসালে এখানে কি হয়ে যাবে, উপরটা কি হয়ে যাবে, m² + m হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে 2m + 2, তাহলে এখানে 2m + 2 হলো। তাহলে নেক্সট লাইনে যদি যাই আমরা, তাহলে এখানে দেখ কি আসবে, এখানে কি আসবে m² + 3m + 2, তাহলে এখানে কি আসবে m² + m + 2m + 2। আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে দিই, এখানে 2টা লেখা হয়নি, লিখে ফেললাম। এবার দেখবি এটাকে যদি আমরা ভাঙি তাহলে এদিকে কি আসবে, m+1 আর এখানে m+2/2। তাহলে দেখ m+1টাকে আগে লিখি আমি, m+1 আর m+2টাকে আমি কি লিখতে পারবো, m+1+1/2। দেখ এই জিনিসটাকে আমরা প্রমাণ করতে চাইছিলাম। তাহলে অর্থাৎ কি হলো, আমাদের বাম দিক আর ডান দিক যদি আমাদের মিলে যায় তাহলে সেক্ষেত্রে যদি আমাদের বাম দিক আর ডান দিক যদি আমাদের মিলে যায় তাহলে আমরা কি বলতে পারছি, এটা কি বিবৃতিটা তাহলে সত্য। এটাই হচ্ছে গাণিতিক বিবৃতির আমাদের মেন জায়গাটা। যে কোনো ধর বিবৃতি, যে কোনো একটা বিবৃতি আমি বলে দিলাম মানেই সেটা যে সত্য হয়ে যাবে তা তো নয়। আমি ধর বলে দিলাম 278কে 10 দিয়ে ভাগ করা যায়। 1 মিনিট আমি একটু ইন্টারাপ্ট করছি। তো যে কথাটা বলছিলাম, 278কে যদি 10 দিয়ে ভাগ করা যায়, আমি এটা তো বললাম 278কে 10 দিয়ে ভাগ করা যায়, এটা কি সত্যি? এটা তো সত্যি নয়, কিন্তু আমি তো বললাম, তার মানে এটা তো বিবৃতি, কিন্তু এটা কি ভুল বিবৃতি। এবার আমি বলছি ধর 9কে 3 দিয়ে ভাগ করা যায়, এটা একটা বিবৃতি, এটা কি সত্য বিবৃতি। তাহলে যে কোনো গাণিতিক বিবৃতি যে সবসময় সত্য হবে এর কিন্তু কোনো মানে নেই, সেটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। কিন্তু এই ইন্ডাকশন বা গাণিতিক আরোহর কাজটা কি, এই গাণিতিক আরোহর মাধ্যমে কোনো বিবৃতিকে প্রমাণ করা যাচ্ছে মানে সেই বিবৃতিটা সত্য হবে আলাদা, আর যদি সত্য হয় তবেই প্রমাণ করা যাবে। ব্যাপারটা সেই একই ব্যাপার, যদি আমার গাণিতিক বিবৃতিটা যদি আমার সত্য হয় তাহলেই এই আরোহর মাধ্যমে প্রমাণ করা যাবে,
আর যদি প্রমাণ করা যায় তাহলেই সত্যি হবে। এটাই হচ্ছে আমাদের গাণিতিক বিবৃতির মেন কাজ। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে আমাদেরকে দিয়ে দিয়েছিল 1 2 3 4 থেকে n অবধি এই ফর্মুলাটা পাওয়া যায়। এটা হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যার যদি যোগ করি তাহলে আমাদের এটা পাওয়া যাচ্ছে। এটা আমরা প্রমাণ করে দেখলাম, শেষ অবধি আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ মিলে গেল। n ইন্টু m প্লাস 1 এর জন্য আমাদের ভ্যালু দুটো ডান দিক আর বাম দিক এক হয়ে গেল। তার মানে আমরা কি বলতে পারছি যে হ্যাঁ, n এর যে কোনো মানের জন্য, n এর যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্য এই বিবৃতিটি সত্য। অর্থাৎ কি দেখলাম আমরা? n এর জায়গায় m প্লাস 1 বসিয়ে বিবৃতিটি সত্য পাচ্ছি। তাহলে আমরা n এর যে কোনো মানের জন্য আমাদের এই বিবৃতিটা আমরা সত্য পেলাম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল টপিকটা। এবার আমি তোদের একটা কথা বলি, যেটা হচ্ছে যে আমি দেখ ক্লাস কিন্তু অলরেডি অনেক দেরিতে শুরু করছি। অলরেডি তোদের ইন্ডাকশন অলরেডি বেশিরভাগেরই হয়ে গেছে। আমার জাস্ট আমি দেরিতে শুরু করেছি, আমি স্পিড আপ করার চেষ্টা করব। আমি যতটা সম্ভব শুরুর দিকে বেশি বেশি ক্লাস দিয়ে আমি যতটা সম্ভব এই গাণিতিক আরোহ, বাইনোমিয়াল, সিকোয়েন্স সিরিজ যতটা তাড়াতাড়ি কভার করা যায়, আশা করছি তোদের আরো 5 জন স্যার যে স্পিডে চলছে আমিও সেই স্পিডটাকে ধরে ফেলতে পারবো বলে আমি মনে করছি। অন্তত শুরুর দিকে বেশি করে একটু খাটনি হবে, বেশি করে ক্লাস দিয়ে আমি চেষ্টা করবো। চলো নেক্সট অঙ্কে যদি আমরা চলে যাই। এই নেক্সট অঙ্কটা একটু ভালো করে দেখ কি আছে। এটাও কিন্তু একই ধরনের অঙ্ক, শুধু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার থেকে একদম n এর স্কোয়ার অব্দি চলে গেছে। এই যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার থেকে n এর সংখ্যা চলে গেছে, মানে এটাকে আমরা কি বলতে পারি? যে কোনো স্বাভাবিক পরপর যদি কোনো সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ নেওয়া হয় তাহলে তাদের গুণফল কি আসবে? n ইন্টু n প্লাস 1, তার সাথে হচ্ছে 2n প্লাস 1 বাই 6। তাহলে এই জিনিসটাকে করার জন্য কি আমি স্টেপ 1টা লিখছি না, এখানেই লিখে দিলাম। pn ইকুয়াল টু হচ্ছে আমার এই বিবৃতিটা হলো। এবার n ইকুয়াল টু 1 ধরে p1 বিবৃতিটা তাহলে কি হচ্ছে? জাস্ট 1 স্কোয়ার, কারণ এক সংখ্যকই সংখ্যা। তাহলে এটা 1 স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে গেল। ইকুয়াল দিয়ে আমরা লিখে দিয়ে এদিকে 1 ইন্টু n প্লাস 1, সরি 1 প্লাস 1, 2 ইন্টু 1 প্লাস 1 বাই 6। তাহলে দেখ আলটিমেটলি কি হচ্ছে? সে আলটিমেটলি কিন্তু তুই দেখ দুদিকে 1ই পাচ্ছিস। তাহলে LHS আর RHS সত্য প্রমাণ হয়ে গেল। তার মানে কি বলবো আমরা? P1 বিবৃতিটি সত্য। দেখবি 100% টাইম সত্যই আসবে, তাও কিন্তু এই স্টেপটা কিন্তু করে দেখানো কিন্তু ইকুয়ালি ততটাই ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট হচ্ছে n ইকুয়াল টু m ধরে pm such as কি 1 স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস ডট 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 n এর স্কোয়ার ইকুয়াল টু n এর স্কোয়ার না m এর স্কোয়ার ইকুয়াল টু m প্লাস 1 2m প্লাস 1 বাই 6। যা ছিল তাই লিখলাম, শুধু m দিয়ে লিখলাম। এবার তাহলে কি লিখে দেবো? pm বিবৃতিটি সত্য ধরি, pm বিবৃতিটি সত্য। এবার n ইকুয়াল টু m প্লাস 1 ধরে, এটা আমরা 4 নম্বর স্টেপে চলে এসেছি। তাহলে এখানে যদি ধরলাম তাহলে LHS আমার কি দাঁড়াবে? তাহলে যা ছিল তাই 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার ডট 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 m প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে কি এটা সে আবার সিকোয়েন্স, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার থেকে 9 স্কোয়ার যদি যায় তার আগের সংখ্যাটা কি হবে? 8 স্কোয়ার। 7 স্কোয়ারের আগের সংখ্যা কি হবে? 6 স্কোয়ার। ঠিক সেম ভাবে m প্লাস 1 এর আগের সংখ্যাটা কি হবে? m এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি? 4 এর স্কোয়ার প্লাস ডট 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 m স্কোয়ার আর m প্লাস 1 এর স্কোয়ার। ঠিক আছে, গেল। এবার আমরা একটু রাফ করে দেখে নিচে ডান দিকে আমাদের কি প্রমাণ করতে হচ্ছে। দেখ n ছিল, n এর জায়গায় হবে আমার m প্লাস 1। n ছিল, n এর জায়গায় হবে m প্লাস 1 প্লাস 1। আর কি ছিল? 2n ছিল। তার মানে 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1, এটাই আমাদের প্রমাণ করতে হবে বাই 6। এটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হচ্ছে? n এর জায়গায় দেখ m প্লাস 1, n এর জায়গায় দেখ m প্লাস 1, 1 এর জায়গায় 1, 2 ইন্টু
n এর জায়গায় m প্লাস 1, 1 এর জায়গায় 1/6, এটা আমাকে প্রমাণ করতে হবে। একদম ক্লিয়ার ভাবে বুঝতে হবে। দেখ যত তাড়াতাড়ি আমি বুঝে ফেলতে পারবো এই অঙ্ক আমাকে খাটতেই হবে না, জাস্ট আমাদের কনসেপ্টটা বুঝে ফেলতে পারলে ফটফট করে অঙ্ক আমার নেমে যাবে। শুধু এই জায়গাটুকু ভালো করে বুঝতে হবে, আমাকে ওখানে পৌঁছাতে হবে, এখান থেকে আমি ওখানে কি করে পৌঁছাবো। সিম্পল স্টেপ। দেখ এইটুকু ভ্যালু আমার আগেই পেয়ে গেছি। দেখ 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এখানে আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছি? আমি এই জিনিসটা পেয়ে গেছি। তাহলে এর মানটা বসিয়ে দিই, m প্লাস 1 2m প্লাস 1/6 প্লাস m প্লাস 1 তার হোল স্কয়ার হলো। এবার এই জিনিসটা যখনই আমি পেয়ে গেলাম তখন দেখ আমরা কি করতে পারবো, এখান থেকে এই সাইডে চলে আসি, আটবে না হলে। দেখ এই রাশিটা আর এই রাশিটার মধ্যে দেখি m প্লাস 1 কমন আছে, তাহলে m প্লাস 1 কে আমি কমন নিয়ে বের করে নিই। তাহলে দেখ কারণ আমার m প্লাস 1 তো এখানেও আছে, আমাকে এখন থেকেই ভাবতে হবে আমি কি কমন নিলে আমি ওখানে পৌঁছাতে পারবো। তাহলে m প্লাস 1 কে আমি কমন নিয়ে বার করি। তাহলে দেখ এবার ভেতরে যেটা পড়ে থাকবে m ইন্টু 2m প্লাস 1/6 প্লাস m প্লাস 1। ওকে, এবার যদি আমরা যোগটাকে করে ফেলি তাহলে কি হবে, বাইরে m প্লাস 1 এর মতনই থাকলো, ভেতরে দেখ কি হয়ে যাবে 2m স্কয়ার প্লাস m প্লাস 6টা এর সাথে গেলে কি হবে 6m প্লাস 6 বাই 6 হলো। তাহলে আলটিমেট যখন আমি যাব তাহলে দেখ এখানে কি আসছে আমার m প্লাস 1, এখানে কি আসছে 2m স্কয়ার প্লাস 7m প্লাস 6, তাহলে এখানে আমি লিখতে পারি 2m স্কয়ার প্লাস 7m প্লাস 6, তাহলে বাই 6, তাহলে m প্লাস 1 2m প্লাস 7m প্লাস 6 থেকে কি আছে m প্লাস 1 মানে m প্লাস 2 এটা, আর এইটা কি এইটা তার মানে অ্যাকচুয়ালি কি m প্লাস 2, আর এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে 2m প্লাস 2 তার মানে হচ্ছে 2m প্লাস 3, অ্যাকচুয়ালি 2m প্লাস 2 প্লাস 1 2m প্লাস 3, এই দুটো জিনিস আমাকে এখান থেকে আনতে হবে। সিম্পল, এটাই এর উৎপাদক বিশ্লেষণ। দেখ 2m স্কয়ার প্লাস 7m প্লাস 6 কে যদি তোরা প্লেন মিডল টার্ম ফ্যাক্টর করিস তাহলেই তোরা পেয়ে যাবি m প্লাস 2 আর হচ্ছে ওদিকে পেয়ে যাবি হচ্ছে 2m প্লাস 3। তাহলে এখানে আমরা লিখে দিই 2m প্লাস, আগে m প্লাস 2টাই লিখি, m প্লাস 2 আর এখানে হচ্ছে 2m প্লাস 3 বাই 6। তাহলে দেখো এবার এটা যদি ভেঙে লিখি আমরা m প্লাস 1 কে m প্লাস 1 এর মতন আমরা ছেড়ে দিলাম, এরপরে দেখো m প্লাস 2 কে কি m প্লাস 1 প্লাস 1 লিখলাম, আর এখানে কি লিখলাম 2m প্লাস 3 কে কি আমরা ভেঙে লিখতে পারি এরকম 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1, তাহলে 2 ইন্টু m প্লাস 1 প্লাস 1 বাই 6। তাহলে এই জিনিসটাই তোমার প্রমাণ করতে চাইছিলাম। দেখে নে, মিলিয়ে দেখ, এখানে n ছিল n এর জায়গায় m প্লাস 1 হলো, n ছিল n এর জায়গায় m প্লাস 1 হলো, 2 ইন্টু n ছিল 2 ইন্টু n এর জায়গায় m প্লাস 1 হলো, প্লাস 1 বাই 6। মিলেছে? অবশ্যই মিলেছে। তাহলে আমরা এবার এখানে লেখাটা কি লিখবো? লেখাটা আমরা এটাই লিখবো যে pn বিবৃতিতে n ইকুয়াল টু 1 ধরে p1 বিবৃতিটি সত্য পাওয়া গেল, এবং pm বিবৃতিটিকে সত্য ধরে n ইকুয়াল টু m প্লাস 1 বসিয়ে বিবৃতিটি সত্য পাওয়া গেল। অর্থাৎ গাণিতিক আরোহ নীতির সাহায্যে এটি সত্য পাওয়া গেল, যে প্রমাণিত। বা আমরা এটাও লিখতে পারি n বিলংস টু যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এই বিবৃতিটি সত্য। এই কথাটা তোরা যেমন ইচ্ছা তোরা লিখতে পারিস, তোরা নিজেদের মতন একটু গুছিয়ে লিখতে পারিস, কোনো এতে অসুবিধা কিছু নেই। বা তোরা বই থেকেও রেফারেন্স নিয়ে লিখতে পারিস, আমি যেটা বলছি সেটাও লিখতে পারিস, যেখান থেকে ইচ্ছা লিখতে পারিস। এই প্রমাণটা আসল, তারপরে লেখাটা তোদের জাস্ট, হ্যাঁ লেখাটাও কিন্তু ম্যান্ডেটারি, কিন্তু আমরা নিজেদের মতন একটু ওটাকে মডিফাই করে ফেলতে পারি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট যে অঙ্কটা করব এটা তোদের বইয়েরই 11 নম্বরের 11 নম্বর অঙ্ক। অঙ্কটা দেখ, দশমিক দিয়ে অঙ্কটা আছে, কি আছে 1/1.2 1/1.3 1/3.4 থেকে ডট 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 দিয়ে এই একটা কিছু আছে 1/n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু n/n প্লাস 1। তাহলে এইটাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমরা তাহলে প্রথমে লিখে নিই আমরা, তাহলে বিবৃতিটিকে স্টেপ 1 কি বলেছি দেখ, করতে করতে পুরো একদম জলের মতো মুখস্থ হয়ে যাবে, এটা আর কোনো ডাউটই থাকবে না তোদের, আশা করছি আমি। কারণ একই স্টেপ বারবার যত দেখবি তত জিনিসটা কিন্তু আমাদের কাছে আরো ধীরে 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 ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তাহলে প্রথম স্টেপ আমি কি বললাম, কোনো মাথা খাটানোর দরকার নেই, জাস্ট যেটা আছে সেটাকে আমি জাস্ট লিখে ফেলবো। লিখে ফেলেছি আমি অ্যাজ ইউজুয়াল। এবার আমি কি করব, এবার আমি এর জায়গায় 1 ধরবো, তাহলে কি হবে
P1 বিবৃতি। কি হবে P1 বিবৃতি? P1 মানে কি এই নাম্বারগুলো কি আমার থাকবে? কখনোই থাকবে না। 1 মানে তো প্রথম সংখ্যা, তার মানে শুধু এটাই থাকবে। তার মানে কি 1 এর জায়গায় n এর জায়গায় শুধু 1 বসাবো, n এর জায়গায় 1 + 1 বসাবো। তার মানে কি হচ্ছে রে, 1/2 আসছে LHS এ। LHS এ আসছে, LHS এ 1/2 আসছে। আর RHS এ কি আসছে 1/1 + 1, মানে এখানেও অবভিয়াসলি 1/2 আসবে। তার মানে কি হচ্ছে আমার LHS = RHS হয়ে যাচ্ছে। অর্থাৎ অতএব P1 বিবৃতিটি সত্য। একদম সিম্পল, কিচ্ছু মাথা কাটানোর দরকার নেই। নেক্সট কি করব? এখানেও কোনো মাথা কাটানোর দরকার নেই। n = m ধরে Pm equal to না such as প্লাস 1/, ডট ডটটা দেওয়া হয়নি, ডট ডট 1/m m + 1 equal to m/m + 1। এই মানটা কিন্তু আমরা আবার পরে অ্যাপ্লাই করবো, বারবার কিন্তু ওই জিনিসটাই দেখছি। আমরা m দিয়ে একটা ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। এবার কি লিখবো? আমরা এখানেই লিখে দিচ্ছি, জায়গার যেহেতু একটু কম পড়তে পারে। Pm ধরি Pm বিবৃতিটি সত্য। তোদের স্যারের হাতের লেখা কিন্তু বেশ সুন্দর, হ্যাঁ, এটা কিন্তু তোরা ধীরে ধীরে যত ক্লাস করবি বুঝে যাবি। আচ্ছা, তাহলে n = এবার কি ধরবো? m + 1 ধরবো। তাহলে n = m + 1 ধরে, আচ্ছা হাতের লেখা বুঝতে যদি খুবই অসুবিধা হয় না, আমি একটু কমেন্টে বলবি, আমি চেষ্টা করবো আর একটু ভালো করার, আমি চেষ্টা করবো অবশ্যই। হ্যাঁ, আসলে বাংলা লেখা তো, ওই জন্যই মেন সমস্যাটা। ধরে LHS, তাহলে কি আসবে আমার এখানে 1/1.2, 1/2.3, 1/3.4 ডট, এখানে 1/m + 1 আর m + 1 + 1। তার মানে কি হবে? অবভিয়াসলি m + 2 হয়ে যাবে। তাহলে এবার দেখ, আমি সিম্পল একটা কথা বারবার আমি যে কথাটা বলছি, এটা যদি এই পদটা হয়, এর ঠিক আগের পদটা কি হবে? এর থেকে 1 কম কমে যাবে, 1 কম হয়ে যাবে। তাহলে সেই জিনিসটা আমরা লিখবো এখানে। তাহলে 1/1.2, এখানে 1/2.3, 1/3.4 প্লাস ডট ডট ডট, এখানে কি হয়ে যাবে 1 + m + 1, যেটা ছিল সেটাই। আর এখানে কি এটা m + 1 আর m + 2 হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি 2 লিখলাম তাই। এবার দেখো, এই টোটাল যে জিনিসটা ছিল, এটাই তো আমার এখানে ছিল, একই জিনিস বারবার। এই জিনিসটাই তাহলে আমি মানটা বসিয়ে দিই। কত মান বসাবো? m/m + 1, তার সাথে যোগ করব কি 1/m + 1 আর m + 2। তাহলে যোগ করলে আমার কি দাঁড়ায়? আমার লসাগু হচ্ছে কি? আমার লসাগু হচ্ছে m + 1 আর m + 2। তাহলে ওপরে কি m এর সাথে তাহলে m + 2টা গুণ হবে। তাহলে কি হবে m² + 2m, আর এর সাথে কিছু না হয় 1 হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা সিম্পল বুঝতে পারছি, m² + 2m + 1 মানে কি a + b হোল স্কয়ারের ফর্মুলা। তার মানে m + 1 তার হোল স্কয়ার, এটা m + 1 তার হোল স্কয়ার বাই m + 1 আর m + 2। তাহলে দেখ স্কয়ার আর এটা কেটে গেল, তাহলে আলটিমেট কি পড়ে থাকলো m + 1 বাই m + 2। তাহলে স্যার ডান দিকটা তো আমাদের চেক করা হয়নি। ডান দিকটা যদি আমরা চেক করতাম তাহলে এখানে কি হতো? n এর জায়গায় m + 1 আর n এর জায়গায় m + 1 + 1। তাহলে দেখো এটা চলে আসছে তো অলরেডি আমাদের। তাহলে এটাকে আমরা জাস্ট এখান থেকে এটাকে এভাবে লিখি আমরা m + 1 আর m + 1 + 1। প্রুভড। সেম একই কথা আমরা তারপর রিপিট করে দেবো। যে কি রিপিট করব? Pn বিবৃতিতে n = 1 ধরে বিবৃতিটি সত্য পাওয়া যায়, এবং n = m ধরে n এর জায়গায় m + 1 মানটি বসিয়ে বিবৃতিটি সত্য পাওয়া গেল। এক্ষেত্রে গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে বলা যায় এটা ইকুয়াল টু এটা, বা আমরা এই কথাটা ঘুরিয়েও কি লিখতে পারি, n = যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এটি প্রমাণিত। ওকে, আশা করছি তোরা বুঝতে পেরেছিস। চল আমরা এবার নেক্সট অঙ্কের দিকে যাই।
যেহেতু আমরা অলরেডি দেরিতে শুরু করেছি, আমাদের কিন্তু একদিন একটু করে বেশি বেশি করে ক্লাস করতে হবে, না হলে কিন্তু আমি যেটা ক্লাসের যে রিদিমে তোদের বাকি টিচাররা চলছে, বাকি অনলাইনে বা অফলাইনে যে কোনো জায়গায় টিচাররা চলছে, সেই স্পিডটাকে কিন্তু আমি ক্যাপচার করতে পারবো না। তাই একটু আমাদের একদিনে কিন্তু একটু বেশি বেশি করে অঙ্ক করতে হবে। নেক্সট অঙ্ক দেখ কি আছে, 1 minus half 1 minus 1/3 1 minus 1/4, একটা কিছু একটা ইকুয়েশন আছে। কি ইকুয়েশন আছে অত মাথা আমি ঘামাবোই না, আমি জাস্ট লিখে ফেলবো কি Pn such as 1/2 1/3 1/4 1 plus 1 minus n plus 1 equal to 1/n plus 1। যা ছিল আমি লিখে ফেলবো, অত মাথা ঘামানোরই আমার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এবার কি আমার n equal to 1 ধরে P1A LHSটা কি হবে রে? সিম্পল, কিছুই না, কোনো কিছু লিখবো না, 1 minus 1 plus 1 মানে দেখ হাফ থেকে হাফ মাইনাস করে এদিকে হাফই আসবে, আর RHS এ কি আসবে দেখেই বুঝতে পারছিস, একই আসবে নিশ্চয়ই। তাহলে এখানে 1 আর 1 plus 1 কত হচ্ছে 1/2 হচ্ছে। তাহলে এই জিনিসটা কি LHS equal to RHS, অতএব P1 বিবৃতি সত্য, P1 বিবৃতি সত্য। দেখ এইটা কিন্তু একদমই সিম্পল স্টেপ, এরপর থেকে আর বারবার একই জিনিস স্টেপগুলো আমাদের অ্যাকচুয়ালি এই স্টেপটা একই রকম হবে বারবার, ঠিক আছে। এরপর থেকে এই স্টেপগুলোকে আমরা একটু হালকা হালকা করে স্কিপ প্র্যাকটিস, যখন অনেক অঙ্ক প্র্যাকটিস করবি না, এগুলো একটু স্কিপ করে প্র্যাকটিস করতে হবে, লেখার সময় করবি, হয়ে যাবে অঙ্ক, অসুবিধা হবে না। n equal to m ধরে Pm such as 1 minus 1/2 1 minus 1/3 1 minus 1/4 1 minus 1 n plus 1 into na m equal to, ওকে। এবার আমরা শুরুতেই ডান দিকটা দেখে নিই, আমাদের কি প্রমাণ করতে হবে, m plus 1, তার মানে কি 1/m plus 1 plus 1, এটা আমাদের প্রমাণ করতে হবে, মানে 1/m plus 2 প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালিতে। তার মানে এখানে আমরা n equal to m plus 1 ধরে কি পাবো, n equal to m plus 1 ধরে আমরা কি পাচ্ছি, দেখ 1 minus half 1 minus 1/3 1 minus 1/4 ... 1 minus 1/4 ... 1 minus 1/m plus 1 plus 1, ওকে। তাহলে একই কথা বারবার, m plus 1 plus 1 মানে কি m plus 2, তার ঠিক আগের পদটা কি হবে m plus 1, মানে সেই এই পদটা আমি ফিরে পাবো। দেখ একই জিনিস বারবার বারবার কিন্তু আমাদের এখানে রিপিটেশন দেখা দেবে, ঠিক আছে। এটাকে আমরা m plus 2 লিখে দিলাম, ওকে। এবার দেখো এইটুকু ভ্যালুই তো আমি এইখানে পেয়ে গেছি, কত 1 into m plus 1, একটু উঠিয়ে নিই দাঁড়া, হ্যাঁ চল। তাহলে এখানে কি হবে 1/m plus 1 ইন্টু, ওখানে দেখ ওটা যদি মাইনাস করি তাহলে ডাইরেক্ট মাইনাস করে দিই m plus 2, তাহলে m plus 2 minus 1, তার মানে দেখ কি দাঁড়াচ্ছে, তার মানে এখানে দাঁড়াচ্ছে 1/m plus 1, আর উপরেও দেখ দাঁড়াচ্ছে কি m plus 1, এখানে দাঁড়াচ্ছে m plus 2, m plus 1 m plus 1 কেটে দে, তাহলে কি দাঁড়াচ্ছে 1/m plus 2। দেখ তাহলে 1/m plus 2 কি লেখা যায় 1/m plus 1 plus 1, এটাই তো আমরা প্রুফ করতে চাইছিলাম, 1/m plus 1 plus 1। তাহলে আমার কি প্রমাণিত হয়ে গেল। একই লেখা আমি বারবার আর বলছি না, সেমটাও আমি লাস্ট একবার বলে দিচ্ছি। কি লিখবো, P1 বিবৃতিতে n equal to 1 ধরে P1 বিবৃতিটি সত্য পাওয়া গেল, n equal to m ধরে Pm বিবৃতিটি সত্য ধরে নিয়ে Pn এর জায়গায় m plus 1 বসিয়ে বিবৃতিটি সত্য পাওয়া গেল। অতএব বলা যায় গাণিতিক আরো তত্ত্বের সাহায্যে এটা প্রমাণিত, বা এটাও বলা যায় n belongs to যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এই বিবৃতিটি সত্য। ওকে চল, এবার
দেখ আমাদের একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে, যখনই আমরা গাণিতিক আরোহ চলে যাবো না, দেখ এই ধরনের অঙ্ক কিন্তু তোরা অনেকগুলো দেখতে পাবি, ঠিক আছে, এই ধরনের অঙ্ক দেখতে পাবি। কিন্তু গাণিতিক আরোহ থেকে মেনলি কিন্তু আমাদের 3 ধরনের অঙ্ক আসে, তার মধ্যে 2 ধরনের অঙ্ক তোদের আজকের এই ক্লাসের মধ্যে আমি করিয়ে দেবো। 1 নম্বর কি, যেটা তোরা অলরেডি করলি, জাস্ট নর্মাল যে অঙ্কগুলো আসে। তাহলে স্যার বাকিগুলো কি অ্যাবনর্মাল? না, একদমই না, অ্যাবনর্মাল না। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো দেখ এই ধরনের অঙ্ক কি, তোকে একটা বলে দেবে, একটা বিবৃতি দেবে, দিয়ে বলবে এটা এর গুণিতক, বা এটা 9 দ্বারা বিভাজ্য, বা একটা বিবৃতি দিয়ে বলবে 7 দ্বারা বিভাজ্য, প্রমাণ করো তুমি গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে। এই দেখ এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা দেখ, 2^3n - 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। আগের যে অঙ্কটা দেখলি সেটা কি দেখলি, এটা এর গুণিতক। এই গুণিতক বিভাজ্যের মধ্যে এক ধরনের অঙ্ক আসবে, তার মানে গুণিতক বা বিভাজ্য দিয়ে এক ধরনের অঙ্ক আসবে, আর একটা অসমীকরণ দিয়ে অঙ্ক আসবে। সেটা একটু আমরা শেষের দিকে করব। আমি তোদেরকে অঙ্কগুলো দেখিয়ে রাখছি। এই ধর যেমন এই অঙ্কগুলো তোদেরকে অসমীকরণ প্রমাণ করতে হবে, এখানে কিন্তু কোনো ইকুয়েশনই নাই। কিন্তু তাহলে প্রথমে এক ধরনের অঙ্ক বুঝলাম যেখানে আমাদের ইকুয়েশন প্রমাণ করতে আসবে, দ্বিতীয় এক ধরনের অঙ্ক বুঝলাম যেখানে আমাদের বিভাজ্যতা বা যে এটা এর যে গুণিতক এটা প্রমাণ করতে হবে, তৃতীয় অঙ্কটা কি বললাম, অসমীকরণ দিয়ে দেবে, সেগুলো প্রমাণ করতে হবে। এই 3 ধরনের অঙ্ক করলেই আমাদের হয়ে যাবে, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি এই বিভাজ্যতার অঙ্কগুলোতে। তাহলে এই প্রথম অঙ্কটা কি বলছে, প্রথম অঙ্কটা দেখ বলছে 4m + 15m - 1 সর্বদা 9 এর গুণিতক। 9 এর গুণিতক অর্থাৎ কি, যে 9 দ্বারা বিভাজ্য এটা প্রমাণ করলেই তার মানে 9 এর গুণিতক সেটা প্রমাণ হয়ে যায়। তাহলে এটা আমরা কিভাবে করব, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা আমরা pn বিবৃতি লিখতাম সেখানে বিবৃতিই লিখব -1, এটা আমরা ধরে নেব সর্বদা pn 9 এর গুণিতক। ওকে, এবার এর জায়গায় আমরা 1 বসাবো, তাহলে p1 বসালে LHS কি আসবে, LHS এখানে ডাইরেক্ট আমরা p1 = লিখি 41 + 15 × 1 15 - 1 মানে হচ্ছে কত, এখানে দেখ 18 আসছে। তাহলে 18টা কি, তার মানে সর্বদা 9 এর গুণিতকই হবে, সর্বদা কি হবে, 9 এর গুণিতক হবে। তাহলে আমরা এই n এর জায়গায় 1 বসালে p1 বিবৃতিটা সত্য, তাহলে আলটিমেটলি তার মানে pn সত্য। কখন সত্য হলো, যখন 1 বসালাম, যখন n = 1। তাহলে এই কথাটা আমরা লিখে ফেললাম প্রথমে, pn সত্য যখন n = 1। এবার n = m ধরে, তাহলে 4m + 15m - 1 এটাও তার মানে সর্বদা কি হবে, 9 এর গুণিতক। তাহলে এটাও যদি সর্বদা 9 এর গুণিতক হয়, অতএব pm বিবৃতিটি সত্য। ওকে, তাহলে পিএম বিবৃতিটা আমরা সত্য পেয়ে গেলাম। তাহলে দেখ সেম আমরা প্রসেস কিন্তু সেম করছি, কিন্তু কথাটা লিখছি এখানে আলাদা। এখানে এইটা সর্বদা 9 এর গুণিতক, এটা আমরা ইকুয়াল না দিয়ে এই কথাটা লিখছি। তার মানে এইটা ইকুয়াল টু কি, তার মানে 18 কে এই 18, তার মানে যেটা হচ্ছে 9 এর গুণিতক। তাহলে এটা তো আমরা জানি 18 9 এর গুণিতক। এবার তার মানে দেখবি যেটাই থাকবে, এখানে 9 আছে, অন্য জায়গায় যদি 11 থাকে, তাহলে এমন কোন একটা সংখ্যা 1 দিয়ে পড়ে আসবে যেটা 11 এর গুণিতক হবে। যদি আমাদের ওখানে 14 থাকে, তাহলে এখানে এমন কোন একটা সংখ্যা আসবে যেটা 14 এর গুণিতক হবে বা 14 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা কি, পিএনটাকে আমরা সত্যি বলে পেয়ে গেলাম, যে গুণিতক পেলাম তো আমরা, অ্যাকচুয়াল 1 বসিয়ে দেখ আমরা পাচ্ছি তো গুণিতকটা, তাহলে আমরা বলবো হ্যাঁ এটা এর গুণিতক, তাহলে এটা সত্য। এবার n এর জায়গায় তাহলে m বসালে একটা কি রাশিমালা পেলাম, যেটা আমরা কি পেলাম, 4m + 15m - 1 সর্বদা 9 এর গুণিতক। এবার কোনো কিছু ধর 9 এর গুণিতক, তার মানে কি লেখা যায়, 4m + 15m - 1 = 9 কে এই কথাটা লেখা যায়।
9k, k হচ্ছে ধ্রুবক, যে কোনো জিনিস কারোর গুণিতক বা কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে তার সাথে কি অবশ্যই ধ্রুবকই গুণ হয়। কে ধ্রুবক গুণ হয়েছে এখানে, ধর আছে আমার সংখ্যা হচ্ছে 63, এটা আমি বললাম 9 দ্বারা বিভাজ্য, তার মানে কি 7 × 9 মানে হচ্ছে 63। যার বললাম আমি 72, 8 × 9 হচ্ছে 72, তাহলে এখানে ধ্রুবকটা হচ্ছে 8। যদি আমি বলি হচ্ছে ধর 81, তাহলে 9 × 9, তাহলে এখানে ধ্রুবকটা হচ্ছে তাহলে কি 9। এভাবে আমরা যে কোনো একটা ধ্রুবককে এখানে লিখে ফেলতে পারি, 9k লিখে ফেললাম আমরা, ঠিক আছে। এবার আমরা কি করছি, n = m+1 বসিয়ে তাহলে কি হচ্ছে 4m+1 প্লাস 15m+1 -1। তো এখানে দেখ, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, এই জিনিসটাকে যদি কোনোভাবে আমরা 9 এর গুণফল আকারে নিয়ে আসি, তাহলেই তো এই টোটাল যে বিবৃতিটা, সেটা যে 9 দ্বারা বিভাজ্য, এটা সত্য প্রমাণ হয়ে যাবে। তার মানে দেখ, ধর তোর একটা বিবৃতি দিয়ে দিয়েছে, ধর সাপোজ কিছু একটা আছে, এই গোটা জিনিসটাকে ধর তুই 9 × কিছু একটা লিখলি, মানে এটা আর যাই হোক তো 9 দ্বারা তো ডেফিনেটলি বিভাজ্য হতেই হবে, এটাই ঠিক আমার এখানে গিয়ে প্রমাণ করতে হবে আমাকে। তাহলে দেখ, এখানে আমরা কি করছি, এখানে আমরা এই জিনিসটাকে 4m+1 আছে, তার মানে ধর কোনো কিছুর মাথায় যদি পাওয়ারের যোগফল থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, এটা হয়ে যায়। তাহলে এখানেও তাই হবে, দেখ 4m × 4 প্লাস এখান থেকে হচ্ছে কত 15m প্লাস 15 -1 হলো। তাহলে এখানে যদি পরের স্টেপে যাই আমি, তাহলে দেখ 4m × 4 প্লাস এখানে 15m প্লাস 14। তাহলে দেখ, এবার দেখ আমাকে কোনোভাবে 9 আনতে হবে। 9 কোথায় পেয়েছিলাম, 9 আমি এম বিবৃতিতে অলরেডি পেয়ে গেছি, দেখ 9k আমি পেয়ে গেছি। তাহলে এই জিনিসটুকু যদি আমি আনতে পারি, আগের অঙ্কগুলোতে যেমন কি করছিলাম, আগের যে কোনো অঙ্কে দেখ আমরা এম যে যুক্ত যে পিএম যে পদগুলো, সেখান থেকে তো মানটা নিয়ে গিয়ে আমি এখান থেকে নিয়ে গিয়ে এখানে পুট করছিলাম, এখানেও ঠিক আমরা সেম কাজটাই করব। এই জিনিসটা আমরা পেয়ে গেছি ধর, তাহলে এই জিনিসটা আনবো কিভাবে, এটাই হচ্ছে আমার এখানকার ট্রিক্স। তাহলে এখান থেকে কি দেখ, আমাকে 4m আছে, প্রথমে যদি আমাকে 4m আনতে হয়, তাহলে অবভিয়াসলি কি 4 কমন নিয়ে ফেলতে হবে, তাহলে প্রথম জিনিসটা চলে আসলো 4m। এবার দেখ মাঝখানে আমাকে 15m আনতে হবে, 15m আমাকে আনতেই হবে, তবেই 4m প্লাস 4m প্লাস 15m -1 আসলে তবেই আমি এখানে 9কে বসাতে পারবো। তার মানে কি 4m আমি পেয়ে গেছি, তাহলে এখানে আমাকে 15m আনতেই হবে। আলটিমেটলি আমি এখান থেকে 4 × ব্র্যাকেটে 15m আনছি, মানে আলটিমেট কি আনছি, আমি 60m ধরে নিচ্ছি। কিন্তু এই 60m জিনিসটা কি এখানে আছে, এখানে তো নেই আমার ওটা। তাহলে এখানে আছে কত, এখানে আছে 15m আছে, আমি ধরছি কত, আমি 60m এর হিসাব করে আমি এটা বসাচ্ছি। তাহলে কতগুলো m আমি এক্সট্রা কাউন্ট করছি, 45টা m আমি এক্সট্রা কাউন্ট করছি। তাহলে আগেই আমি 45টা m এক্সট্রা ওকে আমি ফিরিয়ে দিলাম। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এবার দেখ এই 14 থেকে তাহলে আমি 4 কমন নিচ্ছি, হয় না তো আমার অ্যাকচুয়ালিতে। তাহলে 14 থেকে যদি আমি 4 কমন নিতে যাই, তাহলে 14 থেকে অবভিয়াসলি আমি পারবো না। তাহলে এখানে আমি কত কমন আনতে হবে, আমাকে এখানে -1 আনতে হবে। তাহলে 4 কমন নিয়েছি, -1, তার মানে কি এখানে -1, তার মানে ধর ব্র্যাকেটের ভেতরে 4 আছে আর এখানে ধর -1 আছে, তার মানে অ্যাকচুয়ালি কি -4 কমন তুলছি আমি -4 থেকে কমন নিচ্ছি। তার মানে আছে আমার 14, কিন্তু আমি কমন নেওয়ার সময় হিসাব করছি, আমি ধরে নিচ্ছি যে -4 থেকে আমি কমন নিচ্ছি। এটাই তো ব্যাপার, আছে কত আমার 14, আমি নিচ্ছি কত -4। তাহলে দেখ আমি 14-র জায়গায় আমি নিচ্ছি হচ্ছে -4, তাহলে কতটা পার্থক্য হচ্ছে, 18-র পার্থক্য হচ্ছে না, তাই তো? তাহলে -4 থেকে যদি আমাকে +14-তে যেতে হয়, তার মানে 18 আমার এখানে প্লাস করতে হবে, গেল। তাহলে সেই জিনিসটাই দেখ এবার, হ্যাঁ তাহলে দেখ 4 এই জিনিসটার ভ্যালু তো আমি পেয়ে গেছি, এখানে কত 9k × 9k। আর এখান থেকে দেখো 18 আর 45k থেকে কি 9 কমন হবে, তো তাহলে 2 - 5m হলো। তাহলে দেখ টোটালটা থেকে দেখ যদি 9 কমন যায়, তার মানে কি দাঁড়াচ্ছে 4k প্লাস 2 - 5m, তার মানে 9 × 4k প্লাস 2 - 5m। তাহলে এটা আর যাই হোক কি ডেফিনেটলি 9 দ্বারা বিভাজ্য হবেই। তার মানে কি দেখ তো, n = m+1 বসিয়েও কি বিবৃতিটি 9 দ্বারা বিভাজ্য হলো। তার মানে কি এই pn বিবৃতিটা সত্য কখন, যখন আমি p = 1 বসাচ্ছি তখনও আমি পেলাম সত্য, যখন আমি n = m বসালাম তখন আমি ধরে নিলাম সত্য, দিয়ে সেখান থেকে আমি কি n = m+m বসিয়েও আমি বিবৃতিটা সত্য হিসেবেই পাচ্ছি। অর্থাৎ এটা বলা যেতে পারে যে গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে আমার এই যেটা ছিল সেটা হচ্ছে
4n প্লাস 15n মাইনাস 1 এটি সর্বদা 9 এর গুণিতক। ক্লিয়ার? তাহলে এরকম আরেকটা অঙ্ক দেখে নিই। এরকম এই অঙ্কটা একবার আমরা দেখে নিই। তাহলে এই অঙ্কটায় দেখ কি বলছে। এই অঙ্কটায় বলছে 2n মাইনাস 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা সেম জিনিসটা লিখে নিই, pn বিবৃতিটা কি বলছে, 2n মাইনাস 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। তাহলে n ইকুয়াল টু 1 ধরে p1 ইকুয়াল টু কি হচ্ছে 2 into 1 minus 1 মানে হচ্ছে 2 minus 1 মানে 8 minus 1 মানে হচ্ছে 7। তাহলে এটা তো অবভিয়াসলি কি 7 দ্বারা বিভাজ্য, ডেফিনেটলি এটা বলার আর কোনো জায়গা রাখে না। তাহলে অতএব আমরা কি বলতে পারি, p1 বা আমরা এটাকে লিখতে পারি pn বিবৃতিটি সত্য যখন n ইকুয়াল টু 1। ব্যাপারটা কিন্তু একই। দেখ এখানে তুই লিখতে পারতিস যে p1 বিবৃতিটি সত্য, এটাও তোরা লিখতে পারতিস, কিন্তু আমি এখানে লিখলাম কি pn বিবৃতি সত্য যখন n ইকুয়াল টু 1। ব্যাপার সেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে n ইকুয়াল টু m ধরে তাহলে pm বিবৃতিটা তাহলে কি হচ্ছে 2 মাইনাস 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। এবং ধরি pm বিবৃতিটি সত্য। অতএব যে বিবৃতিটা ছিল আমার 2m মাইনাস 1 ইকুয়াল টু, যেহেতু 7 দ্বারা বিভাজ্য তাহলে এটাকে আমি 7 কি আকারে লিখতে পারি। এই রেফারেন্সটা আমি অঙ্কে পরবর্তীতে নিয়ে আসবো। সেম জিনিস বারবার আমি একই জিনিস রিপিটেশন হবে। তাহলে দেখ এখানে আমি n ইকুয়াল টু m প্লাস 1 ধরে তাহলে কি হবে 3m প্লাস 1 মাইনাস 1, এটাকে আমাকে যেভাবে হোক 7 গুণিতক আকারে নিয়ে আসতে হবে, তাই তো? তো সেটা কি করে নিয়ে আসবো, দেখ 2 এটা কি হয়ে যাবে আলটিমেটলি 3m, আর এটা কি হয়ে যাবে 2 মাইনাস 1। এবার দেখ ওপরে আমাকে কি আনতে হবে, ওপরে আমাকে 7 যদি কোনোভাবে এখানে নিয়ে আসতে হয় তাহলে এই দিকটা আমাকে এখানে রেপ্লিকেট করতে হবে। তাহলে এই দিকটা রেপ্লিকেট করার জন্য প্রথম এই পথের বাধাকে আমার 2 তাহলে এখান থেকে 2 আনতে হবে। এখানে একটু ভালো করে দেখ 2 এর সাথে আমার ল্যাজুর হিসেবে কে লেগে আছে, এটা লেগে আছে 2 লেগে আছে। তাহলে এই 2টাকে যদি আমাকে সরাতে হয় তাহলে কি করব আমি অবভিয়াসলি তাহলে এটাকে আগে আমি লিখে দিই 2 এটাকে কি লিখবো আমরা, এটাকে আমরা 8 লিখলাম মাইনাস 1। তাহলে এই 8টাকে যদি আমি কমন নিয়ে বার করে দিতে পারি তাহলেই ব্যাটা 2 হয়ে গেল একা। এবার সমস্যাটা কোথায়, 8 যদি কমন নিই শুধু তো ওখান থেকে কমন নিলে আমার চলবে না, আমার 1 থেকেও কমন নিতে হবে। তাহলে আমি 1 থেকেও কমন নিচ্ছি, ভেতরে কি পড়ে থাকা উচিত ছিল -1। এবার দেখো -1 আমি ভেতর থেকে কমন নিই, -1 থেকে আমি 8 কমন নিচ্ছি, তার মানে অ্যাকচুয়াল ভ্যালু এর কত -8। আমার কিন্তু ছিল কত আমার কাছে -1, আমি ধরছি কত -8। তাহলে কতগুলো বেশি ধরছি, 7টা মাইনাস বেশি ধরছি আমি, তার মানে এটাই তো। তার মানে দেখ এই ভ্যালুটাই তো 7k, তাহলে এইটুকুর ভ্যালুই তো 7k। তাহলে এখান থেকে আমি লিখতে পারি তো 8 × 7k প্লাস না -7। এবার দুখানা থেকে আমি 7 কমন নিয়ে নিই, তাহলে 8k -1। তাহলে অবভিয়াসলি এটা কি হবে 7 দ্বারা বিভাজ্য হতেই হবে, এটাকে 7 দ্বারা বিভাজ্য হতেই হবে। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের অঙ্ক। এর বেশি আমি তোদেরকে একদিনে বেশি করাচ্ছি না, তোরা এইটুকু ক্লাসই দেখ। যাদের যেখানে যেখানে অসুবিধা, আমার ভিডিও দেখে যদি তোদের একটা ডাউটও ক্লিয়ার হয় তাহলেই আমার এই ভিডিও বানানোটা মোটামুটি সাকসেসফুল আমি ধরে নিতে পারি। এই যে চ্যাপ্টারটা, এটার একটা ভিডিও আজকে আমি তোদেরকে এই ক্লাসটা ছিল, এই পরবর্তীতে আরও চেষ্টা করবো আর দুখানা ক্লাসে আমি এই ক্লাসটা যতটাই বড় হোক না কেন আমি দুখানা ক্লাসের মধ্যে তোদের ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে আমি এই যেটা তোদেরকে শুরুতেই আমি বলেছি বাইনোমিয়াল এই চ্যাপ্টার গাণিতিক আরোহ আর হচ্ছে সিকোয়েন্স সিরিজ, এই চ্যাপ্টার 3টে আমি যত তাড়াতাড়ি পারবো তোদের শেষ করে দেওয়ার চেষ্টা করব, যাতে আমি কি করতে পারি বাকি যে টিচাররা তোদেরকে পড়াচ্ছেন, আমি অলরেডি যেহেতু লেট, দেখা যাক আমি
বাকি টিচারদের সাথে ওই তালে তাল মিলিয়ে চলতে পারি কিনা, তোদেরকে কতটা হেল্প করতে পারি। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর একটা যেটা কথা সেটা হচ্ছে এই চ্যানেলে আমার অঙ্ক ক্লাসের সাথে সাথে আরও অনেক ভিডিও এই চ্যানেল থেকে তোরা পেয়ে যাবি। সেটা হচ্ছে তোরা বায়োলজির ভিডিও পেয়ে যাবি, ফিজিক্স কেমিস্ট্রির ভিডিও পেয়ে যাবি, শুধুমাত্র ক্লাস 11 নয়, 9-10-এর ভিডিও কিন্তু তোরা বিভিন্ন স্যার ম্যামের কাছ থেকে ধীরে ধীরে পেতে থাকবি। হয়তো তারাও কিছুদিনের মধ্যে ভিডিওগুলো তোদেরকে দেওয়া শুরু করবে। তো তোরা সায়েন্সগুলোর সঙ্গে থাক, সায়েন্সগুলোর ভিডিওগুলো দেখতে থাক আর শিখতে থাক ভালো করে। তো চল, তোদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোরা করে রাখবি। টাটা।